এর আগের ক্লাসে আমরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিমণ্ডল, অ্যাটর্নি জেনারেল এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে সংসদ বা পার্লামেন্ট নিয়ে কিছু বিষয় তোমাদের বলবো। তো সংসদ কি? সংসদ আসলে একটা বিল্ডিং। এখানে কারা থাকে? আমরা এই যে লোকসভা বা রাজ্যসভার ভোট দিয়ে যাদের জেতাই, তারা গিয়ে ওই বিল্ডিং এ বসে, মানে ওই সংসদে বসে। তো সংসদ হচ্ছে একটা বিল্ডিং এর নাম। ওই সংসদে যারা বসেন তাদেরকে বলা হয় সাংসদ বা সংসদের সদস্য বা মেম্বার অফ পার্লামেন্ট, এক কথায় বলে এমপি। এরাই আসলে পুরো দেশটাকে চালায়। দেশের যত ডিসিশন, নতুন নিয়ম বানানো, পুরনো নিয়মকে সংশোধন করা, বিদেশি কোনো চুক্তি স্বাক্ষর করা, এই সমস্ত কাজ, মানে দেশের সমস্ত কাজ মেইন করে হলো এই সাংসদরা। তো এই সংসদে মেইন দুটো সদন থাকে, মানে দুটো চেম্বার থাকে। একটা হলো রাজ্যসভা আর একটা হলো লোকসভা। রাজ্যসভা আর লোকসভা। আর যদি বলি সংসদের কটা অঙ্গ, মানে সংসদ কি কি নিয়ে গঠিত, তাহলে বলা যায় সংসদ তিনটে জিনিস নিয়ে তৈরি: রাজ্যসভা, লোকসভা আর রাষ্ট্রপতি। সংসদের অঙ্গ তিনটে: লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি। আর যদি বলা হয় চেম্বার কটা, তাহলে চেম্বার বা সদন হলো দুটো: রাজ্যসভা আর লোকসভা। মানে দুটো ঘর রয়েছে, লোকসভা আর রাজ্যসভা। হ্যাঁ, আলাদা করে একটা এক্সট্রা ঘর থাকে যেটাকে বলা হয় সেন্ট্রাল হল। তো সংসদের বিল্ডিং কেমন দেখতে? সংসদের বিল্ডিং দেখতে এরকম গোল টাইপের। একদিকে থাকে রাজ্যসভা, একদিকে লোকসভা, আর মাঝখানে থাকে হলো সেন্ট্রাল হল। রাজ্যসভার মেম্বাররা রাজ্যসভাতে বসে তাদের কাজ করে, লোকসভার মেম্বাররা লোকসভার ঘরে বসে তাদের কাজ। আর যদি একসাথে মিটিং করতে হয় সেক্ষেত্রে সেন্ট্রাল হল, এই সেন্ট্রাল হলের ভেতর সেই মিটিংটা হয়। যেমন এর পরে একটা টার্ম আছে অধিবেশন। তো সংযুক্ত অধিবেশন যেটা হয় সেটা হয় এই সেন্ট্রাল হল। এছাড়া বাইরের দেশ থেকে যদি কোনো অতিথি আসে, যেমন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বা আমেরিকার প্রেসিডেন্ট বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, অন্যান্য যে কোনো দেশের অতিথিরা এলে তাদেরকে এই সেন্ট্রাল হলে বসানো হয়। আর ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি, বিভিন্ন কনফারেন্স সবই এই সেন্ট্রাল হলে বসে হয়। রাজ্যসভা আর লোকসভাতে শুধুমাত্র রাজ্যসভার মেম্বাররা বসে কাজ করে, লোকসভার মেম্বাররা বসে কাজ। তো ভারতবর্ষে এই যে সংসদ থাকবে, এই সংসদ থাকার চর্চা করা আছে আমাদের ৭৯ নম্বর ধারাতে, 79 নম্বর ধারাতে। এই যে ভারতবর্ষের একটা সংসদ থাকবে সেই কথা উল্লেখ করা আছে। এবং এই সংসদের দুটো সদন থাকবে, রাজ্যসভা আর লোকসভা। সংসদ বা পার্লামেন্ট, পার্লামেন্ট কথাটা হলো ফ্রেঞ্চ ভাষার একটা শব্দ। আর পুরো বিশ্বে প্রথমেই সংসদের কনসেপ্ট বা পার্লামেন্টের কনসেপ্ট এনেছিল ব্রিটেন বা ইংল্যান্ড। এবার ৮০ আর ৮১ নম্বর ধারা। ৮০ আর ৮১ নম্বর ধারাতে রাজ্যসভা আর লোকসভার চর্চা করা আছে। রাজ্যসভাতে কে কে থাকবে, কতদিনের জন্য থাকবে, কি হবে, এই সমস্ত রাজ্যসভা নিয়ে বিভিন্ন বিষয় আর লোকসভা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা আছে ৮০ আর ৮১ নম্বর ধারাতে। তো ৮০ আর ৮১ নম্বর ধারা একসাথেই দেখব। রাজ্যসভা আর লোকসভা যেহেতু পাশাপাশি, এই জন্য এই দুটোকে কম্পেয়ার করে পড়লে ভালো হয়। এই রাজ্যসভার চর্চা করা আছে ৮০ নম্বর ধারাতে, আর লোকসভার চর্চা করা আছে ৮১ নম্বর ধারাতে। রাজ্যসভা ৮০ নম্বর ধারাতে, লোকসভা ৮১ নম্বর ধারা। এই রাজ্যসভার যারা সদস্য হয় তাদের বলা হয় রাজ্যসভার সদস্য বা মেম্বার অফ পার্লামেন্ট অফ রাজ্যসভা। রাজ্যসভার মেম্বারদের বলে মেম্বার অফ পার্লামেন্ট অফ রাজ্যসভা, লোকসভার মেম্বারদের বলে মেম্বার অফ পার্লামেন্ট অফ লোকসভা। এই যে রাজ্যসভার যে মেম্বার, একজন মেম্বার কত বছরের জন্য নিযুক্ত হয়? একজন রাজ্যসভার মেম্বার ৬ বছরের জন্য নিযুক্ত হয়, আর একজন লোকসভার মেম্বার ৫ বছরের জন্য নিযুক্ত। তাহলে রাজ্যসভার যে একজন মেম্বার সে ৬ বছর থাকে, আর লোকসভার একজন মেম্বার সে ৫ বছর থাকে। কিন্তু রাজ্যসভার ইলেকশন হয় প্রত্যেক ২ বছর অন্তর। রাজ্যসভার ইলেকশন হয় প্রত্যেক ২ বছর অন্তর। রাজ্যসভার ইলেকশন হয় ২ বছর অন্তর, লোকসভার ইলেকশন হয় ৫ বছর অন্তর। এবার এই জায়গাটা হয়তো একটু গুলিয়ে যেতে পারে। একজন মেম্বার ৬ বছর থাকে অথচ নির্বাচন হয় ২ বছর অন্তর। রাজ্যসভার সমস্ত যে এমপি থাকে সবার নির্বাচন একবারে হয় না। যদি ধরি যে রাজ্যসভাতে এমপি আছে ১২০ জন, তাহলে এদের ভেতর ৩ ভাগ হবে, ৪০ জন এমপি, ৪০ জন এমপি, ৪০ জন এমপি, এইভাবে ৩ ভাগ হবে। প্রথম এই ৪০ জনের নির্বাচন যদি ২০২৪ সালে হয়, তাহলে পরের এই ৪০ জনের নির্বাচন হবে ২০২৬ সালে, আর লাস্ট এই ৪০ জনের নির্বাচন হবে ২০২৮ সালে। রাজ্যসভার প্রথম ৪০ জন এমপি ২০২৪ সালে নির্বাচন হয়েছে, এই ৪০ জনের আবার নির্বাচন হবে হলো ২০৩০ সালে। আর এই যে পরের ৪০ জন ২০২৬ সালে যারা নির্বাচিত হবে তাদের আবার নির্বাচন হবে ২০৩২ সালে। এইভাবে ২০২৮ সালে যারা নির্বাচিত হবে তাদের নির্বাচন হবে ২০৩৪ সালে। এইভাবে কন্টিনিউ হবে। তো রাজ্যসভাতে কি হয়, একজন মেম্বার সে
বছরের জন্যই থাকে। যেমন এই যে এই 40 জনের ভেতর যে রয়েছে, সে 2024 সালে ঢুকে 2030 সালে আবার তার নির্বাচন হবে। তার মানে কি 6 বছর রয়েছে। তাহলে একজন মেম্বার থাকে 6 বছর, কিন্তু নির্বাচন হয় প্রত্যেক 2 বছর অন্তর। 1/3 সদস্যের নির্বাচন হয় প্রত্যেক 2 বছর অন্তর। আর লোকসভাতে কি হয়, যে কজন মেম্বার থাকে সবাই 5 বছরের জন্য নিযুক্ত হয়, আর সবার নির্বাচন একবারেই হয় 5 বছর পর পর। তাহলে রাজ্যসভায় যদি আমি দেখি, সব সময় কোনো না কোনো মেম্বার থাকে, সমস্ত মেম্বার থাকতে পারে বা 3/2 মেম্বার অ্যাটলিস্ট থাকে। যখন নির্বাচন হয় তখন হয়তো 3/1 বেরিয়ে যায়, কিন্তু সব সময়ই রাজ্যসভাতে কিছু না কিছু এমপি থাকে। ওই জন্য এই রাজ্যসভাকে বলা হয় স্থায়ী সদন। রাজ্যসভাকে বলা হয় স্থায়ী সদন, আর এটাকে বলা হয় অস্থায়ী সদন। অস্থায়ী সদন কেন বলা হয়? নির্বাচনের জন্য যখন এই 5 বছর শেষ হয়ে যায়, তখন এই 5 বছর শেষ হয়ে নতুন আবার লোকসভাতে সদস্য আসার জন্য এই যে ইলেকশনের যে সময়টুকু, সেই সময়টুকু এই লোকসভার সিট সব ফাঁকা থাকে। তাহলে ওই টাইমের জন্য যেহেতু লোকসভাতে কোনো সিট থাকে না, ওই জন্য লোকসভার ওই চেম্বারটা বা লোকসভার সদনটাকে বলা হয় অস্থায়ী সদন। রাজ্যসভাকে বলা হয় আপার হাউস, আর লোকসভাকে বলা হয় লোয়ার হাউস। রাজ্যসভাকে বলা হয় আপার হাউস, আর লোকসভাকে বলা হয় লোয়ার হাউস। রাজ্যসভাকে বলা হয় শিক্ষিত লোকেদের সদন, আর লোকসভাকে বলা হয় জনগণের সদন। এবার এই লোকসভাতে যারা বসেন, মানে যারা এমপি হয়, তাদেরকে নির্বাচন করে কে? তাদেরকে নির্বাচন করে জনগণ। আর এই রাজ্যসভাতে যারা এমপি হয়, তাদেরকে নির্বাচন করে জনগণের প্রতিনিধি, মানে এমএলএরা। লোকসভাতে যারা এমপি হবে, তাদের নির্বাচন করার জন্য ভোট দেয় কারা? ভোট দেয় হলো জনগণ। তাহলে লোকসভার মেম্বারদের ভোট দেয় জনগণ, আর রাজ্যসভার মেম্বারদের ভোট দিয়ে জেতায় কারা? আমরা জনগণ মিলে যাকে ভোট দিয়ে জেতাই, মানে আমাদের রাজ্যের যে বিধানসভার সদস্যরা, এমএলএ, তারা এই রাজ্যসভার মেম্বারদের ভোট দিয়ে জানায়। তাহলে রাজ্যসভার মেম্বারদের ভোট দেয় কারা? এমএলএরা। রাজ্যসভার মেম্বারদের ভোট দেয় এমএলএ। এই লোকসভার মেম্বারদের আমরা জনগণ ডাইরেক্টলি ভোট দিয়ে জেতাই, ওই জন্য এই লোকসভা সদনটাকে বলা হয় প্রথম সদন। এটা যেহেতু ইনডাইরেক্টলি আমরাই ভোট দিয়ে জেতাই, ওই জন্য এটাকে বলা হয় দ্বিতীয় সদন। লোকসভাকে বলা হয় প্রথম সদন, এটাকে বলা হয় দ্বিতীয় সদন। প্রথম সদন বা ডাইরেক্ট হাউস, আর এটাকে বলা হয় দ্বিতীয় সদন বা ইনডাইরেক্ট হাউস। এটাকে বলা হয় ডাইরেক্ট হাউস, এটাকে বলা হয় ইনডাইরেক্ট হাউস। ব্রিটেনের ক্ষেত্রে এই লোকসভাকে বলা হয় হাউস অফ কমন, আর রাজ্যসভাকে বলা হয় হাউস অফ লর্ডস। হাউস অফ কমন আর হাউস অফ লর্ডস। হাউস অফ কমন মানে সাধারণ জনগণের সদন, আর হাউস অফ লর্ড মানে বিশাল বিশাল লোকেদের সদন। আর আমেরিকার সংবিধান অনুযায়ী এই লোকসভাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, মানে মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য যারা বসে আছে, ওই জন্য বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আর রাজ্যসভার সদস্যদের বলা হয় সেনেট। কি বলে? সেনেট। তাহলে আমেরিকাতে একে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আর আমেরিকাতে এই রাজ্যসভাকে বলা হয় সেনেট। খাতায় কলমে বা অফিসিয়ালি রাজ্যসভা বেশি পাওয়ারফুল, রাজ্যসভার ক্ষমতা অনেক বেশি, লোকসভার ক্ষমতা কম। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায়, তাহলে লোকসভার পাওয়ার বেশি কিন্তু রাজ্যসভার পাওয়ার কম। তার কারণ হলো যে দেশের যত মন্ত্রীরা রয়েছে, মন্ত্রীর বেশিরভাগটাই হলো লোকসভা থেকে আসে। লোকসভা থেকে যেহেতু বেশিরভাগ মন্ত্রী আসে, ওই জন্যই লোকসভার ক্ষমতাটা অ্যাকচুয়ালি বেশি হয়ে যায়। থিওরিটিক্যালি কিন্তু রাজ্যসভার ক্ষমতা বেশি। মন্ত্রী এই রাজ্যসভা থেকেও হতে পারে, কিন্তু যেটা দেখা গেছে যে লোকসভা থেকেই সব থেকে বেশিরভাগ মন্ত্রীরা আসে। তাহলে অফিসিয়ালি রাজ্যসভা কি বেশি পাওয়ারফুল? অফিসিয়ালি রাজ্যসভা বেশি পাওয়ারফুল, আর লোকসভা কম পাওয়ারফুল। অফিসিয়ালি মানে খাতায় কলমে রাজ্যসভা বেশি পাওয়ারফুল, লোকসভা কম পাওয়ারফুল। কিন্তু যদি অ্যাকচুয়ালি দেখি, অ্যাকচুয়ালি দেখতে গেলে রাজ্যসভা কম পাওয়ারফুল, কিন্তু লোকসভা কি বেশি পাওয়ারফুল। লোকসভা বেশি পাওয়ারফুল। লোকসভার ভোটে দাঁড়াতে গেলে মিনিমাম বয়স হতে হয় 25 বছর, রাজ্যসভার ভোটে দাঁড়াতে গেলে মিনিমাম বয়স হতে হয় 30 বছর। লোকসভাতে হচ্ছে 25 বছর, আর রাজ্যসভাতে হলো 30 বছর। লোকসভার এমপি হতে গেলে, ভোটে দাঁড়াতে গেলে মিনিমাম বয়স 25 বছর হতে হবে, আর রাজ্যসভার এমপির জন্য ভোটে দাঁড়াতে গেলে মিনিমাম 30 বছর বয়স হতে হবে। এবার যদি দেখি যে এই রাজ্যসভা বা লোকসভাতে টোটাল কতজন করে এমপি আছে, তো রাজ্যসভার টোটাল ক্যাপাসিটি হলো 250 জন। মানে রাজ্যসভাতে টোটাল এমপি থাকতে পারে 250 জন, আর লোকসভাতে টোটাল এমপি থাকতে পারে 552 জন। এবারে 250 জনের ভেতরেও ভাগ আছে। 250 জনের ভেতরে ভাগ কেমন? ভাগ হলো 250 জনের ভেতর 238 জন বিভিন্ন স্টেট আর ইউনিয়ন টেরিটরি, মানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয়ে আসবে, আর 12 জনকে
12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করে দেবে, মানে রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো এই 12 জনকে রাজ্যসভাতে বসাতে পারে। সেটা আমরা রাষ্ট্রপতির ক্ষমতায় এর আগে আলোচনা করেছি। তাহলে এই 250 জনের ভেতর 238 জন নির্বাচিত হয়ে আসবে, আর 12 জন হচ্ছে মনোনীত প্রার্থী। এবারে 238 জনের ভেতর এখন বর্তমানে আছে হলো 233 জন। বিভিন্ন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বর্তমানে আছে 233 জন, আর 12 জন মনোনীত প্রার্থী আছে। তো সেই হিসাবে টোটাল টোটাল রাজ্যসভার এমপি সংখ্যা হলো 245। বর্তমানে রাজ্যসভার টোটাল এমপি হলো 245। আর লোকসভাতে যদি দেখি এই 552 জনের ভেতর 550 জন হচ্ছে নির্বাচিত, মানে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 550 জন, আর দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি লোকসভায় মনোনয়ন করে দেয়। তো ওই 2 জন আর নির্বাচিত হয়ে 550 জন। এবার এই 550 জনের ভেতর 530 জন আসে বিভিন্ন রাজ্য মিলিয়ে, আর 20 জন আসে বিভিন্ন ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে। তো 530 জন হলো রাজ্যের, আর 20 জন হলো কেন্দ্রশাসিত অঞ্চলের। কিন্তু বর্তমানে এই 530-এর ভেতর 530 জনের স্টেট থেকে আছে, বিভিন্ন স্টেট মিলিয়ে 530 জন আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে আছে হলো বর্তমানে 13 জন। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 13 জন, স্টেট মিলিয়ে 530 জন, আর অ্যাংলো ইন্ডিয়ান 2 জন। এই সব মিলিয়ে টোটাল বর্তমানে লোকসভার এমপি সংখ্যা হলো 545। বর্তমানে তাহলে টোটাল এমপি সংখ্যা 545, আর রাজ্যসভার এমপি সংখ্যা 245। তাহলে ভারতবর্ষের টোটাল এমপি সংখ্যা হলো 500 আর 200 790 জন। বর্তমানে ভারতের টোটাল এমপি সংখ্যা 790 জন, মানে এই 790 জন মিলে ভারতকে চালনা করে। ভারতের বিভিন্ন ডিসিশন, বিভিন্ন আইন বানানো, সংশোধন করা, এই সমস্ত কিছু কারা করে? এই 790 জন মিলে। তো এই হচ্ছে এই রাজ্যসভা আর লোকসভা, মানে 80 নম্বর ধারা আর 81 নম্বর ধারা। এই 80 আর 81 নম্বর ধারাতে এই জিনিসগুলোই বলা আছে। রাজ্যসভাতে আসলে কি হয়? বিভিন্ন ডিসিশন নেওয়ার জন্য মিটিং হয়, যে মিটিংকে বলে অধিবেশন। তো ওই যে মিটিং হয়, মিটিং এর একজন হেড থাকে। তো রাজ্যসভার মিটিং এর যে হেড থাকে তাকে বলা হয় সভাপতি বা চেয়ারম্যান। সভাপতি বা চেয়ারম্যান। রাজ্যসভার যে হেড থাকে তাকে বলা হয় সভাপতি বা চেয়ারম্যান। আর লোকসভার যে হেড থাকে তাকে বলা হয় অধ্যক্ষ বা স্পিকার। অধ্যক্ষ বা স্পিকার। তাহলে রাজ্যসভার যে হেড থাকে তাকে বলা হয় চেয়ারম্যান। রাজ্যসভার যে হেড সে হলো চেয়ারম্যান, আর লোকসভার যে হেড তাকে বলা হয় স্পিকার। এই রাজ্যসভার যে চেয়ারম্যান সেই তার পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হয়। উপরাষ্ট্রপতি পদে কে বসে? উপরাষ্ট্রপতি পদে বসে হচ্ছে রাজ্যসভার এই চেয়ারম্যান। এই চেয়ারম্যানের আন্ডারে থাকেন ডেপুটি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যানের আন্ডারে থাকে ভাইস চেয়ারম্যান, আর স্পিকারের আন্ডারে থাকে ডেপুটি স্পিকার। তাহলে রাজ্যসভার হেড চেয়ারম্যান, তার নিচে ভাইস চেয়ারম্যান। লোকসভার হেড হলো স্পিকার, তার নিচে ডেপুটি স্পিকার। এই সমস্ত বিভিন্ন বিষয়ে আমাদের 80 আর 81 নম্বর ধারাতে বলা আছে। এরপরে হলো আমরা জানি যে ভারতবর্ষের জনসংখ্যা দিন দিন বাড়ছে। আসলে এই সিটগুলো হচ্ছে জনগণের প্রতিনিধি। তো জনগণ যদি বাড়ে তো সেক্ষেত্রে প্রতিনিধির সংখ্যাও বাড়াটা প্রয়োজন। এই প্রতিনিধির সংখ্যা বাড়ানোর কথাই 81-র পরে 82 নম্বর ধারাতে বলা আছে। 82 নম্বর ধারাতে বলা আছে যে প্রত্যেক সেন্সাস, মানে প্রত্যেক 10 বছর যে জনগণনা বা আদমশুমারি হয়, সেই আদমশুমারিতে আমাদের এই সিটের সংখ্যা বাড়াতে হবে। প্রত্যেক সেন্সাসের পর এই সিটের সংখ্যা চেঞ্জ করতে হবে। সিটের সংখ্যা চেঞ্জ করে তখনের জনসংখ্যা অনুযায়ী সিট সংখ্যা করতে হবে। কিন্তু প্রত্যেক 10 বছর এটা করা সম্ভব না। এটাকে সংবিধানে সংশোধন করে করা হয়েছে যে এই সিট সংখ্যা চেঞ্জ করা হবে 2026 সালে। 2026 সালে এই সিট সংখ্যাকে চেঞ্জ করা হবে। এই যে সিট সংখ্যাটা রয়েছে 250 আর 552 ম্যাক্সিমাম, এই সিটটা হলো 1971 সালে যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যার সাপেক্ষে কতজন এমপি বা এমএলএ হওয়া দরকার সেই হিসাবে এই ক্যালকুলেশনটা রয়েছে। তো এই যে ডেটাটা রয়েছে, বর্তমানে যত এমপি এমএলএ রয়েছে তারা হলেন 1971 সালের জনগণনা অনুযায়ী যতজন থাকার কথা ততজন হিসাবে রয়েছে। আর 2026 সালে এই সিটের সংখ্যা চেঞ্জ করা হবে। এই সিটের সংখ্যা চেঞ্জ করে কত জনগণের সাপেক্ষে করা হবে সেটা হলো বলা হয়েছে যে 2001 সালে যে জনগণনা হয়েছে সেই জনগণনার সাপেক্ষে কতজন রাজ্যসভার এমপি থাকতে পারে বা কতজন লোকসভার এমপি থাকতে পারে সেইভাবে গণনা করতে হবে, বা সেইভাবে সিটটা ফিক্স হবে।
তাহলে 2026 সালে এই যে লোকসভা আর রাজ্যসভার সিটে যে চেঞ্জ হবে সেটা হলো 2001 সালের জনগণনা অনুযায়ী। এরপরে আছে 83 নম্বর ধারা। 83 নম্বর ধারাতে বলা আছে যে সংসদের রাজ্যসভার কার্যকাল কত, ইনফাইনাইট টাইমের জন্য, আর লোকসভার কার্যকালের সময় কত, 5 বছরের জন্য। যদিও এই রাজ্যসভার যে সমস্ত মেম্বাররা থাকে তারা কতদিনের জন্য নিযুক্ত হয়, তারা 6 বছরের জন্য নিযুক্ত হয়। এরপর 84 নম্বর ধারাতে রাজ্যসভা আর লোকসভার যারা মেম্বার হবে, ইলেকশনে দাঁড়াবে, তাদের যোগ্যতা আর শর্তের কথা বলা আছে। যোগ্যতার ভেতর মেইন যে যোগ্যতা সেটা বলা আছে যে রাজ্যসভার মেম্বারদের 30 বছর মিনিমাম বয়স হতে হবে, লোকসভার যারা মেম্বার হতে চায় তাদের মিনিমাম 25 বছর বয়স হতে হবে, আর দুজনকেই ভারতীয় নাগরিক হতে হবে। এইটুকুই মেইন যোগ্যতার ব্যাপার, আর কোনো আলাদা করে যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র বয়স, ইন্ডিয়ান সিটিজেন আর বয়স হলেই হবে। আর শর্তের ভিতর বলা আছে তাকে পাগল হওয়া যাবে না, দেউলিয়া হওয়া যাবে না, কোনো লাভজনক পদে থাকা যাবে না, এইগুলো। এরপর 85 থেকে 88 নম্বর ধারা পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন অধিবেশন মানে মিটিং ডাকার কথা বলা হয়েছে, তো সেগুলো এর পরের ক্লাসে আলোচনা করব।